বললো মারি না অজগরের আমাকে মরতে দিন, আমি গঙ্গা জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আত্মহত্যাই জীবনের শেষ সমাধান নয় স্বর্ণালী দেবী। সমাজ সংসারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকাটাই হলো জীবন। সংগ্রাম করতে করতে আমি হেরে গেছি স্যার, তাই তো চাই না হেরে যাওয়া জীবনটাকে বাঁচিয়ে রাখতে। আমি মরতে চাই স্যার, আমায় মরতে দিন। না, আত্মহত্যা করা অপরাধ। তাছাড়া একজন পুলিশ অফিসার হিসাবে আমি আপনাকে আত্মহত্যা করতে দিতে পারি না। সেদিন বলছি আমার ছেড়ে দিন। সৎ এবং সাহসী সত্যবান রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন হয়ে এমন ভীরু কাপুরুষ হও কি করে? স্যার, সাহিত্যিকদের মতো তো বেশ বড় বড় কথা বলছেন। আচ্ছা বলুন তো স্যার, যে সভ্য সমাজ নারীর সুরক্ষা দিতে পারে না, সে কেমন সভ্য সমাজ? সেই সমাজে বেঁচে থেকে কি লাভ? স্বর্ণালী দেবী, যখন সমাজ সংসারে আঙুল দিয়ে বলবে ওই যে ধর্ষণা মেয়েটা, তখন কি আপনার মনে হবে না স্যার এই কথা শোনার আগে মরে যাওয়াই ভালো ছিল? স্বর্ণালী দেবী, কেউ তো এই কলঙ্কিনের দুটো হাত ধরে স্বপ্নের বাসর সাথে আসবে না স্যার। কেউ তো দেবে না মনের মণিকুঠে একটু ভালোবাসার আশ্রয়। আমি যদি দিই? স্যার আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার হেরে যাওয়া জীবনটাকে আবার নতুন করে গড়ার জন্য, আবার তোমাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য তোমার হাত দুটো ধরলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমার হলাম। নদী পাহাড় নদী পাহাড় রিপোর্টার বিপ্লব মুখার্জি আবার লেখা শুরু করেছে ওর বোনের বলাৎকারের পুনঃতদন্তের জন্য। তাহলে তাহলে কেউ জেনে ফেলেছে ওর বোনের বলাৎকারের মূল নায়ক এই ভুজঙ্গনা। সামনে ইলেকশন, এই খবরটা যদি লিক হয়ে যায় তাহলে পার্টি আমাকে আর কোনো টিকিট দেবে না। তাই যেভাবেই হোক ওই রিপোর্টারের কলম বন্ধ করতেই হবে। তাই তাই ওকে আমি টোপ দেব, টোপ। সেই টোপ যদি দিলে তো ভালো, না হলে আমি ভুজঙ্গ, মতো মতো अजब खबर है मालिक। 22 साल पहले जो पुलिस ऑफिसर और उसको बीवी को हम लोग खून कर वो पुलिस ऑफिसर अभी जिंदा थे। सखी वो पुलिस ऑफिसर का साथ वो शेरखान का भी मुलाकात हो गए मालिक। থামলি কেন বল বল। ওই অফিসারের সঙ্গে শেরখানের যদি মুলাকাত হয় তাহলে তোর আর আমার সাথে কি যায়? ও শেরখানের সঙ্গে ও অফিসারের সম্পর্কটাই কি? ও শেরখান যদি আসলি পরিচয় জানতে পারে তাহলে তাহলে হামদানো। সত্যি করে বল রহমান, কে কে ওই শেরখান? কি ওর আসল পরিচয়? না হলে তোকে আমি গুলি করে মারব। शेरखान मेरा अपना बेटा है मालिक। এখনো সময় আছে, নাহলে আমার একটা গুলি তোর মাথাটাকে ছেদ করে বাইরে বেরিয়ে দেবে। কবরে যাওয়ার তুই সময় পাবি না।
বল রহমান বল। आज আমি और कुछ भी छुपावे ना मालिक, अल्लाह की कसम ले बोलती, वो शेर खान मेरा अपना बेटा नाच है। তোকে আমি গুলি করে মারবো রহমান, তুই সত্যি করে বল তাহলে কে ওই রহমান, কি ওর আসল পরিচয়, তোর যদি ও ছেলে না হয় তো কার সন্তান? वो पुलिस ऑफिसर का छोटा लड़का साहब। তোকে যে আমি সেদিন বলেছিলাম ছেলেটাকে মেরে ওর বাবা মার পাশে শুয়ে দিবি, তুই আমার কথা শুনিস নি কেন? আজকে তোর আমার হাতে মৃত্যু হবে, আমার হাতে। मुझे माफ कर दे मालिक, मुझे माफ कर दे। মাপ তোকে আমি করছি, তুই এই মুহূর্তে যা ওই শের খানকে আর ওই পুলিশ ইন্সপেক্টর দুজনকে তুই যে খুন করবি, না হলে তোর আর আমার দুজনেরই ভীষণ বিপদ, কথাটা মনে রাখিস। ठीक है मालिक, आज से 22 बरस पहले जो काम मुझे करना था वो काम मुझे और करने दीजिए मालिक। हमें अल्लाह का नाम लेकर हम बोलती मारे वो बाप बेटा दोनों के हमें खत्म करिए दिए, खत्म करिए दिए। রহমান আমাকে আবার একটা টেনশন দিয়ে গেল। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, তাহলে তাহলে কি ওই কাল সাপই আমাকে আবার ছবল মারবে? না! চিন্তা করবেন না স্যার, আমি ঝাড়ফুঁক করে আপনার সাপের বিষ আমি নামিয়ে দেব। আমার দাদু ছিলেন ওই কাউর কামাক্কা বেরোত বিখ্যাত ওঝা, তার কাছে কিছু বিদ্যা শিখে রেখেছি। 7 দিনের মোরা সাপের কামড়ে মৃত্যু, 7 দিনের, তাকেও বাঁচিয়ে তুলেছি। বেশ করেছে, তো থানার ডিউটি ছেড়ে দিয়ে এখানে কি করতে এসেছো? শক্তিমানকে ধরতে। শক্তিমানকে ধরতে? শক্তিমান কি ধেড়ে না বিড়াল যে তাকে ছুপাক করে ধরে নেবে? যার জন্য তোমার থানার অফিসার ভয় থর করে কাঁপে, তাকে ধরতে এসছে হাবিলদার, লজ্জাও করে না। ছি! হেলে গেলে তো কোন ছাড়, আমি তো ডাইরেক্ট অজগরকেই ধরতে। অজগরকে ধরা অত সোজা নয়, তার প্যাচে তোর সমস্ত হাড় গোড়কে আমি গুঁড়ো করে দেবো। বল বল এখানে কি জন্য এসেছিস বল। শুনলাম শক্তিমান নাকি আপনার বাড়িতে অতিথি হয়ে আসছে। যাই তাই একটা খবর নিয়ে হাজির। খবরটা তুমি ঠিকই পেয়েছো, আমার ঘরে আজকে আসছে, তবে শক্তিমান নয়, বিদেশ থেকে আমার বিজনেস পার্টনার মিস্টার মাইকেল এন্ড মিস্টার না আমার अंदर যদি কিছু গলদ না हो তো আপনি মিস্টার নাগ আছে। নমস্কার, আমি ভুজঙ্গ নাগ। হ্যালো হ্যালো মিস্টার নাগ। হ্যালো ও মাই গড, মিস্টার মাইকেল, এই পুলিশ লোক হামাডিগো কে আবার অ্যারেস্ট করিবে না? ডোন্ট ফিয়ার মাই ডার্লিং, এখানে পুলিশ और ক্রিমিনাল চোরে চোরে মাস ছোট ভাই। কি বলেন মিস্টার নাগ? तुम लोग बहुत स्मार्ट आछो, बहुत हैंडसम भी आछो। बोले की नाम আছে तुम्हारा? আগে হারাধর রুইদাস। হ্যাঁ, রুই মাছ। বলি আবার কুছ নাম হলো? আরে না 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 না, রুই মাছ নয়, রুইদাস, রুইদাস। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর ভেঙে বলতে হবে না। এখন বলুন মিস্টার নাগ, আপনাদের তো দুদিন আগে এখানে আসার পৌঁছানোর কথা, তাহলে কোনো কি পুলিশি ঝামেলা টামেলা হয়েছিল নাকি? पुलिस मिस्टर इंडियन पुलिस के तो हमें लोग पुटुल के माफिक नाच करावे। पहले আপনার সহিত কিছু জান পহচান না ছিল, তো कुछ देर হয়ে গেল। आई एम राइट मिस्टर ना? রাইট রাইট, বিলকুল রাইট। তাহলে শুনুন, আজকে আমরা যে বিজনেসের ব্যাপারটা একটু কথা বলতে চাই, তাহলে সেই কথাটা একটু বলা হোক না? হ্যাঁ জরুর জরুর, लेकिन এই রুই পুলিশ মানে রুই ওর কথা আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ও হচ্ছে আমার একজন বিশ্বস্ত লোক, ওর কাছে কথা বললে কোনো টেনশনের নেই। বলুন, এবারে বলুন আপনি। ওকে মিস্টার না, আজ আমি
আপনাকে যেটো ডায়মন্ড নেবে ওর ইন্ডিয়ান মার্কেট প্রাইস হবে 15 crore rupees, বাট আপনাকে দিতে হবে সির্ফ 5 crore रुपया। 15 কোটির মাল মাত্র 5 কোটিতে। দেখি 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 হিরেগুলো একটু দেখান। হ্যাঁ জরুর জরুর দেখাবে, কেন না দেখাবে। পহলে हम लोग রুপিয়া দেখাবে, তারপর হিরে দেখাবে। আর ইউ আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একটু যাচ্ছি, টাকাটা নিয়েই আসছি স্যার, কেমন? জেন্টলম্যান আছে, ওর নাম আমি বহুত শুনেছি, ওকে আমি বহুত পছন্দ করি। अरे रोई माछ को हमें भी बहुत पसंद करे। আরে না না, রুই মাছ নয়। এরকম করেন তাহলে রুই মাছ কেন, ভেটকি মাছ বলুন, আমার কোনো আপত্তি নেই। এই নিন মিস্টার সানাল। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ টাকাটা ঠিক আছে। থ্যাংক ইউ। मिस्टर माइकल, তুমি কি বিজনেস ছাড়া আর कुछ समझবে না? কেন মাই ডার্লিং, আমি তো তোমাকে সমঝে নিয়েছি, এমন তোমার দিল কা ভি সমঝে নিয়েছি। ওহ নো নো মিস্টার মাইকেল, এখন আমি এই ফ্রেন্ডের সহিত कुछ ডান্স করবি, এনজয় করবি। ওকে মিস্টার, বড় বড় নাচা গানা করিয়া তুমি আমাদের ফ্রেন্ডের দিল ভরিয়া দাও। আসুন মিস্টার নাথ। नमस्ते मिस्टर लोग, हम लोग तो चले যাচ্ছি। আমার হিরেগুলো দিয়ে যান। হিরে তো আমি দিয়া দিয়েছি, কি ডার্লিং দিনাই? জরুর দিয়েছো, হিরে না দিলে রুপিয়া পাইলে কেমন করে? আপনারা মিথ্যে কথা বলছেন, আপনারা আমাকে হিরে দেননি। হলে আপনি টাকা দিন, না হলে আপনি হিরে দিন। अरे मिस्टर, हिरे ना लिया, हम लोग एमनी टाका दिया दिले, गजब की बात, कमन नहीं ना। খবরদার আর এক কথা হলো কিন্তু আমি খবরদার ভুজঙ্গনাথ, তোমার পিস্তল আমার হাতে। কে চমকে উঠলে ভুজঙ্গনাথ? আমি সে যে তোমার কালো বাজারের কালো পথে কাঁটা ছড়িয়ে দিয়েছে, যে তোমার সত্যের সোপান পথে প্রতিবাদের পাঁচিল তুলে দাঁড়িয়েছে। আমি সেই অসহায়ের বন্ধু, শয়তানের চোখ, ধনীর দুশ্মন, শক্তিমান। তুমি বারবার আমার উপরে হাঁকা করছো, বলো কি করেছি আমি তোমার, বলো। লোভের পথে তুমি অনেক দূর এগিয়ে গেছো ভুজঙ্গনাথ, লালসার ক্ষুধা বুকে নিয়ে অনেক স্বপ্নকে চিবিয়ে খেয়েছো, অনেক মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছো, অনেক মা বোনের স্মৃতির সিঁদুর তুমি মুছে দিয়েছো। তাই তো তোমার জীবন থেকে একটা একটা করে আমি সব কিছু কেড়ে নেব, তারপর তোমাকে ওই মৃত্যুর দুয়ারে পৌঁছে দেবো। আন্ডারস্ট্যান্ড? ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। তো নমস্তে। नमस्ते रईमा। वाह!
ছুটো, যাও, 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 যাও। যাওয়া যাবে না স্যার, হয়ে গেছে, নড়া যাবে না। কি হয়ে গেছে? পায়খানা শক্তিমান হয়ে যাও, 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 এখান থেকে, যাও। এই যে। হাট। গেল, গেল, আমার সব গেল। 5 কোটি টাকা নগদ চলে গেল। এখন এখন যে আমি কি করি? ওই দড়িটা দাদা শোনা, বিষ খাও, নয়তো ওই পুকুরের জলে ডুবে মরবে এসো। এ কি বলছিস বল শ্বেতা? কি হয়েছে? ছোট যেভাবে আমাদের বংশের মুখে কালি মাখিয়েছে, তাতে মরা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কেন কাঞ্চন আবার কি করেছে? কি আবার করবে? রিপোর্টার বিপ্লব মুখার্জির সেই ধর্ষিতা বোনটাকে ছোটদা আবার বিয়ে করে নিয়েছে। না জানিয়ে বিয়ে করে ফেলেছে। সরি দাদা, তোমাকে জানাবার বা কোনো পরিস্থিতি আমার ছিল না, তাই তোমাকে না জানিয়ে বাধ্য হয়ে আমি। বেশ করেছিস, একটা নোংরা মেয়ে কখনো এ বাড়ির বইয়ের মর্যাদা পেতে পারে না। এই মুহূর্তে এই মেয়েটাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যা। দাঁড়া শ্বেতা বোন, এটা তুই কি বলছিস? কাঞ্চন আমাকে না জানিয়ে অন্যায় করেছে ঠিকই, কিন্তু কিন্তু এটা ভেবে দেখ তো, সমাজে যাকে ধর্ষিতা মানে অচ্ছুত অপবিত্র করে রেখেছে, তাকে কাঞ্চন বিয়ে করে যে মহানুভবতার পরিচয় দিয়েছে, তাতে আমার গর্বে এই বুকটা ভরে উঠেছে। দাদা তুমি আমাদের মেনে নেবে? হ্যাঁ, মেনে নেবো কি রে? তোকে আমি সাদরে বরণ করে ঘরে তুলবো। আয় তোরা আমার কাছে আয়। না দাদা শোনা, ওই মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। ছোটদার বিয়েতে একটু নাচা গানা করতে পারিসনি, একটু ফুর্তি করতে পারিসনি বলে মন খারাপ করছিস কেন? হ্যাঁ, তার ব্যবস্থা আমি করে দেব, ঠিক আছে? আমি একটা নতুন গেম প্ল্যান শুরু করেছি। সেই গেম প্ল্যানে আমি যা বলছি তাতে তুই শুধু হ্যাঁ দিয়ে যা, ঠিক আছে? ঠিক আছে। সন্তান, এই বউটাকে আমি আমার নিজের বৌদি বলে মেনে নিলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? প্রণাম করবে না? থাক থাক বোন। সোনালি তুমি কথা বলো সোনালি। কি সোনালি তো অজ্ঞান হয়ে গেছে। তোর বউয়ের আবার মির্গি রোগ নেই তোরে ছোটদা? না সোনালি, তুমি চোখ মিলে তাকাও, তুমি কথা বলো সোনালি। আমি ভূতঙ্গ সোনালি তোর মতন বললো মারি না, অজগরের মতো কোথায় গেলি বোন? ওরে তোর আমাদের কথা তোর একটিবারও মনে পড়লো না? ওরে ওরে তুই বাড়ি ছেড়ে চলে যাবার সময় তোর একবারও মনে হলো না? ওরে ওরে দাদা বৌদি তোকে কেমন করে বাঁচবে রে? ওরে ওকে তোরে যে তোকে তোকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসে রে। বৌদি আর তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি ঠাকুরপো, যে বাড়িতে নেই তার কথা তুমি কখনো উচ্চারণ করবে না। বৌদি আমার মুখের দিকে তাকিয়ে তুমি এই কথাগুলো আরেকটিবার বলো তো বৌদি। তুমি একবার ভালো করে যাচাই করে নিয়ে এমন নিষ্ঠুর হয়েও
অভিনয়টা তুমি ঠিকঠাক করতে পারছো কিনা? ঠাকুরপো তুমি আমার চোখকে তুমি এত সহজে ফাঁকি দিতে পারবে না বৌদি। আমার সামনে যতই তুমি নিজেকে কঠিন করে রাখতে চাও না কেন, তোমার ওই সোনালির জন্য হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ঠাকুরপো আমি আমার চোখও বোঝে না বৌদি, আমার চোখও বোঝে না। তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি বৌদি, একটিবার তুমি নিজেকে ব্যস্ত না করে প্রাণ খুলে কাঁদো বৌদি, প্রাণ খুলে কাঁদো। নইলে নিজেই তুমি নিজের বুকটা ফেটে মরে যাবে যাবো বৌদি, নিজের বুক ফেটে মরে যাবে। তাই বলছি বৌদি, তুমি প্রাণ খুলে কাঁদো বৌদি, তুমি প্রাণ খুলে কাঁদো। কাঁদবো না, কেন কাঁদবো? তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে আমি কেন কাঁদবো? তার জন্য একটু কাঁদবো না, একটু না। ওগো ওগো তুমি এসেছো, স্বর্ণালীকে সঙ্গে করে নিয়ে এসেছি বুঝি? কই কোথায় মেয়েটা? কতদিন তাকে আমি দেখিনি। স্বর্ণালী, আসিনি মানে রোজকার মতো আজও তুমি আমায় শোনাতে আসছো যে মেয়েটাকে পাওয়া যায়নি আর পাওয়া যায়নি, কিন্তু কেন পাওয়া যায়নি? মেয়েটাকে তাহলে হাওয়ায় মিশে গেল? আমি জানি না, আমি জানি না, আমি জানি না সন্তানী। আজ আমি বড় অসহায়। কিসের অসহায়? তুমি তো নাম দিলে একদম সাংবাদিক। সমাজে কত গোপন খবর তুমি টেনে বার করে আনতে পারছো, কিন্তু নিজের বোনটা যে কোথায় কিভাবে আছে তা তুমি খুঁজে বার করতে পারছো না কেন? পারছি না বাবা, আমি আর পারছি না। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি বহু জায়গায় বহু মানুষকে সন্তানের ছবি দেখে দাদা ভাইরা দেখুন না, আমার বোন বাড়ি থেকে চলে এসেছে। তাকে আপনারা দেখেছেন? বলুন না তাকে আপনারা কি দেখেছেন? কিন্তু কেউ কোনো সন্তান দিতে পারলো না। কেউ কোনো উত্তর দিল না, তাই না? দাদা শেষে আমি গঙ্গার পাড়ে গিয়ে ঘুরেছি, দেখেছি আমার বোনকে পাওয়া যায় কিনা। এমনকি মর্গে গিয়ে দেখেছি যে হতভাগীটা চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছে। না, অমন করে তুমি বলো না, তুমি বলো না। বাহ 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 বাহ, কি চমৎকার অভিনয় ভাই! তোমার অভিনয় দেখে আমার চোখেও জল চলে এলো। অভিনয় তোমাকে আমি এতদিন সৎ আদর্শবাদী রিপোর্টার বলেই জানতাম, কিন্তু তুমি যে এমন একটা ধুরন্ধর, একটা মিথ্যাবাদী, একটা প্রতারক সাংবাদিক, সেইটা আমি কোনোদিনও বুঝতেও পারিনি। চুপ একবারে। নিজের পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়ে এখানে বইয়ের সামনে দাঁড়িয়ে মরা কান্না কাচ্ছ, লজ্জা করছে না তোমার? কি বলছেন আপনি? আমার পাগলি বোনটাকে কৌশল আপনার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে মানে? আপনি আমার বাড়িতে যে দেখে আসবেন জান যে সত্যি না মিথ্যে, যে আমি যে কথাটা বললাম আমার ভাইয়ের সঙ্গে স্বর্ণালীর বিয়ে হয়েছে কিনা। কি বলছেন আপনি? কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। বলুন। কিছুই তো বুঝতে পারবেন না, এখন তো খুব চালাক। এই জন্যে নিজের স্ত্রীর কাছে মিথ্যা করে বলছেন আমার বোন কোথায় আছে আমি কিছুই জানি না। কিন্তু আপনার বোনকে আপনি আমার ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন, সেইটাকে আপনি ভুলে গেছেন? তার মানে আপনি সত্যি বলছেন যে আমার বোন আপনার ভাতৃবধূ আপনার বাড়িতে আছে? শুনছো? আমার বোন হারিয়ে যায়নি, গো। আমার বোন বেঁচে আছে, সে বড় বাড়ির বউ হয়েছে গো, বড় বাড়ির বউ। আর সেই জন্য বুঝি কথা তুমি আমার কাছে গোপন করে গেলে, তাই না গো? রমা, অনেক বড় বাড়িতে বোনের বিয়ে দিয়েছো, শুনলে আমি যে হিংসা করে বিয়েটা ভেঙে দিই, সেই জন্য তুমি আমার কাছে গোপন করে গেলে। 20 বছরের বিশ্বাসটা আজকে সম্পূর্ণ তুমি মিথ্যে করে দিলে। এতদিন আমি
বলুন বলুন আপনি কেন কেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এরকম বিষ ঢেলে দিলেন? বলুন আপনি বলুন। বেশ করেছে। তুমি যে তোমার বোনের বিয়ে দিয়েছো তার জন্য বরপণের 5 লক্ষ টাকা, আর তোমার ওই পাগলি বোনটার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা, মোট 7 লক্ষ টাকা নিয়ে তুমি তোমার বোনের কাছে যাবে। না হলে তোমার বোনকে আমি পাগলা গারদে নয়, একবারে ওই চুল্লিতে পাঠিয়ে দেব। মনে রাখবে, আমি ভুজঙ্গ, আমি সাপ, আমি তোমরা তোদের মতন ঝামল মারি না, অজগরের মতো আস্ত কিলে আপনি কথা বলবেন না, কারণ আপনি তো জানেন আমি একটা সামান্য একটা সাংবাদিক, তাই আপনি 7 লক্ষ টাকা দাবি করছেন। আমি কোথায় পাবো আমি বলতে পারেন? আর দয়া করে আমার বোনটার উপর আপনি কোনো টর্চার করবেন না। ওই হতভাগী রালে মরে আপনি দয়া করুন মিস্টার নাগ, আপনি দয়া করুন। দয়া মায়া সব শেষ হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন সাংবাদিক, আমার বিরুদ্ধে অনেক কলম তুলেছো তুমি, সেই কলমকে ভোতা করতে আমি তোমায় বারবার সাবধান করেছি, কিন্তু তুমি তোমার সাবধান বাণী শুনোনি। তাই এরপরে দেখতে পাবে এই ভুজঙ্গ নাগের খেলা। হতে পারে না। কেন কেন হয় না শক্তিমান? আমি যে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। আমার মতো যাযাবরের ঘর বাঁধার স্বপ্ন মানায় না ছেলে। কেন শক্তিমান কেন? আমার জীবন খাতায় প্রেম ভালোবাসার হিসেব কষা নেই ঝেমলে, সেখানে আছে বিপদ আর মৃত্যুর হাতছানি। যে কোনো দিন যে কোনো সময় মৃত্যু আমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। তাই তো ভালোবাসা আমার জীবনের মরীচিকা, ঘর বাঁধার স্বপ্নটা আমার কাছে অবাস্তব রূপকথা। সেই রূপকথার রাজকুমার হয়ে তুমি আমার এই শূন্য হৃদয়টা ভরিয়ে দাও শক্তিমান। ঝিমলি, জীবনে যদি একটা দিন আমি তোমার জীবনের স্বীকৃতি পাই, সেটাই হবে আমার নারী জীবনের শ্রেষ্ঠ পাওনা। দয়া করে শক্তিমান, দয়া করে আমাকে তোমার চরণে একটু ঠাঁই দাও। দেব ঝিমলি দেব, তবে এখন নয় ঝিমলি, এখন নয়। সেই দিন যেই দিন আমার জীবনের রণক্ষেত্রে বিজয় নিশান উঠবে, যেই দিন এই অন্ধকার সমাজের সব কালো ছড়িয়ে সত্যিকারের একটা সভ্য সমাজ গড়ে তুলতে পারবো। আর সেই সভ্য সমাজের বুকে অগণিত খেটে খাওয়া মেহনতি মানুষের দল একজোট হয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে। সেই দিন তোমাকে আমার মনের মন্দিরে বসিয়ে জানাবো সুস্বাগত। ঝিমলি, ওই পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন
সর্বনাশ হয়ে গেছে শক্তিমান। সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ তোমাকে অ্যারেস্ট করতে পুলিশ ফোর্স নিয়ে এদিকেই আসছে। সে কি? কিন্তু কে তুমি? আর এই কথা তুমি জানলেই বা কেমন করে? আমি মিথ্যের চুপি কাষ্টে বলি হয় এক অসহায় সত্য। বাস্তবে এই কঠিন পাথরে ঠক্কর খেতে খেতে যখন আমি ভ্রান্ত পথের প্রতিটার মতো পথ ভুল করে দিশাহারা পড়েছিলাম, তখন এই দেবতাই আমাকে ভাইয়ের মতো মুখে টেনে নিয়ে আমাকে বাঁচার পথ দেখিয়েছে। স্বরূপ, তুমি শীঘ্র এখান থেকে পালিয়ে যাও শক্তিমান, নইলে পুলিশ হয়তো তোমাকে অ্যারেস্ট করতে পারে। শক্তিমানকে অ্যারেস্ট করার মতো এদেশের বুকে পুলিশ এখনো জন্মানি। স্বরূপ, যেমন করে যেভাবে হোক ওই পুলিশের চোখে ধুলো দিয়ে আমি এখান থেকে ঠিক পালিয়ে যাব। আপাতত তোমার ভিতরের ঘরে আমি আশ্রয় নিতে চললাম। শক্তিমান, সাবধানে থেকো ঝুমলি, সাবধানে থেকো স্বরূপ, সাবধানে থেকো, আমি আসছি। এবার কি হবে স্বরূপ? পুলিশ যদি আমাদেরকে সন্দেহ করে আর আমরা যদি ধরা পড়ে যাই, তাহলে যে শক্তিমানের সমস্ত প্ল্যান একবারে নিমিষের মধ্যে বানচাল হয়ে যাবে। না, আমরা কোনোভাবে পুলিশের হাতে ধরা দেব না। শুনুন দিদি, ওই পুলিশের সামনে আমরা একটা মিথ্যে নাটক করব। মিথ্যে নাটক? হ্যাঁ, মনে করো আমি তোমার ছোট্ট ভাই, আর ওই মিথ্যে নাটকের ছলেই নিজের অজান্তে আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে নিজের ভাই মনে করে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না স্বরূপ। মনে করো আমি একজন মাতাল লম্পট, তোমার সঙ্গে একটা খারাপ সম্পর্ক হয়ে তোমাকে আমি বিরক্ত করতে এসেছি। কিন্তু তাতে তো পুলিশ তোমাকেও অ্যারেস্ট করতে পারে। আমাকে অ্যারেস্ট করলেও আমি তো এই শক্তিমানকে বাঁচাতে পারবো। স্বরূপ, আর ভাববার সময় নেই বল, আর ভাববার সময় নেই। ওই হয়তো পুলিশ আসছে। এই আরামজাদে, তোরা আগাম মালু নিয়ে পেঁয়াজি হচ্ছে। মালু পয়সা দিবি তো দে, চল সেই পাশের ঘরে চল। আবার চুপ! এই ফ্যামিলি কি তোর কেন মন নাকি বে যে তোর সঙ্গে চলে যাবে? যা ফোর্ট সালা এখান থেকে। কি বললি আরামজাদি? আমি ফোর্ট সালা? যাও সালি, তোরা আজকে আমি সব মাল মশলা একেবারে চটকে চাটনি বানিয়ে দেবো। দেখুন না স্যার, 100টা টাকা নিয়ে এখন সালা অস্বীকার করছে। মিথ্যে, মিথ্যে স্যার, মিথ্যে। ডাহা মিথ্যে কথা বলছে স্যার। চুপ সালি, চুপ! তোমার এত অধঃপত, তুমি না ছিলে একজন ভদ্রলোক? আপনাদের এই সভ্য সমাজেই আমার ওই নামের পাশে ওই শব্দটা মুছে দিয়েছে স্যার। একদিন আমার বিনা অপরাধে আমার জেল হয়ে গেল, আর সেই জেল বন্ধ দম বন্ধ থেকে পরিবেশ থেকেই বাঁচতে আমি জেল থেকে পালিয়ে এলাম। আর একদিন শুনলাম যে সন্ধ্যানী মুখার্জির বলাৎকারের আসল অপরাধী আমি নয়। কিন্তু আপনাদের এই সভ্য সমাজই তো কেউ প্রতিবাদ করলো না স্যার, কেউ প্রতিবাদ করলো না। কেন আমি অপরাধ না করে আমাকে জেলে যেতে হয়েছে? কেন? এই শয়তানে শুনলে আমি নাকি সারে ভদ্রলোক, তাই এবারের মতো ওই 100টা টাকা আমি মুকুব করে দিলাম। মুকুব। সমাজ সংসারের আই বিষাক্ত শিকার, আর এরাই তাই আজকে সমাজটাকে বিষাক্ত করে তুলেছে। আর এদের মধ্যে আছে শক্তিমান। শক্তিমান? হ্যাঁ, শক্তিমান। কোথায় লুকিয়ে রেখেছো শক্তিমানকে? আমি কেমন করে জানবো? আমি তো তাকে কখনো চোখেই দেখিনি। চালাকি করার চেষ্টা করবে না। এই মাত্র শক্তিমান আমি সিআইডি মারফত খবর পেয়েছি এই বাড়িতে আশ্রয় নিয়েছে। আপনি ভুল সংবাদ পেয়েছেন স্যার। ভুল নয়, আমি জানি তোমাদের মতো অসহায় দুঃখী মহিলাদের কাছে শক্তিমান মর্তের ভগবান। আমিও শক্তিমানকে শ্রদ্ধা করি, তাই বলে আইনের রক্ষক হয়ে আইন লঙ্ঘনকারীকে আমি ক্ষমা করতে পারি না। তাই বলছি
শক্তিমানকে ধরিয়ে দিয়ে আইনকে সহায়তা করুন। আমি সত্যি বলছি স্যার, শক্তিমান বলে কেউ এখানে নেই। আছে কি নেই এই বাড়িটা আমি সার্চ করতে গেলাম, সার্চ করলেই আমি জানতে পারবো শক্তিমান আছে কি নেই। খবরদার স্যার, ওইদিকে আর এক প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করে লোকটাকে বলবো যে আপনি আমার ঘরে ঢুকে আমার শ্লীলতাহানি করেছেন। তোমার এই মিথ্যা কলঙ্ক আমার কর্তব্যের পথকে রোধ করতে পারবে না বোন। শক্তিমান যেখানে লুকিয়ে থাকুক তাকে আমি অ্যারেস্ট করবই। গেল গেল সব গেল। কি স্যার আপনি এই বাড়িতে কি করছিলেন? শাট আপ! তুমি, তোমার জন্য আমার এমন একটা সুন্দর প্ল্যান ভেস্তে গেল। প্ল্যান? হ্যাঁ, তুমি শক্তিমান এখানে আসতে পারে সেই খবরটা পেয়ে আমি সেই সাত সকাল থেকে এই ঘরের মধ্যে লুকিয়েছিলাম। ওরে বাবারে বাবারে, ইঁদুর আর আরশোলার উৎপাত সহ্য করো আমি ওই খাটের তলায় লুকিয়েছিলাম। তুমি তুমি খটখট করে ঘরের ভিতরে ঢুকলে আর এই দাদা শক্তিমান ফটাফট ফটাফট করে জানলা ভেঙে পালাতে চাইলো। ধরেছিলাম বেটার ঠ্যাংটা, আমাকে লেগ মেরে বেটা জানলা ভেঙে পালিয়ে গেল। চলো দাঁড়িয়েছ, যাও শক্তিমানকে ধরো। যাচ্ছি স্যার। শক্তিমান যেখানে থাকুক তাকে আমি অ্যারেস্ট করবই। শক্তিমানের সাথে শক্তিমান দেখে ফেলেছি, সব শুনে ফেলেছি। তাই তো শক্তিমানকে নিজের হাতে গুলি করে তোমাকে নিয়ে আমি কি করবেন? কি করবেন আমাকে নিয়ে শুনি? বলবো না। একই রে হারা, তুই আবার ওভাবে কাঁদছিস কেন? শক্তিমান বলি তোকে ধরে বেঁধিয়েছে। চুপ কর হতভাগা, হেঁড়ে গোলায় আর নকল কান্না কাঁদিস না। নকল কান্না? নকল কান্না নয় তো কি, আসল কান্না হলে ওর চোখে জল কোথায়? এই তো ওরে ওরে হতভাগা, তোর চোখে এত জল ছিল, তুই তো দেখছি কান্নাতে মেয়ে ছেলে দিকে হারিয়ে দিবি রে বাবা। তা কেন কাঁদছিলি তাই বল বাবা। হুজুর, আপনি যদি এই গাছের ওখানে তলার গুড়ান আমরা কি খাবো হুজুর? তার মানে এই ফুলওয়ালের সাথে আমার বিয়ে, হানিমুন আর বাচ্চা পয়দা করা ছাড়া সব কিছু সারা হয়ে গেছে হুজুর। তাহলে তাহলে আর বাকি রইলটা কি? আছে হুজুর আছে। ওই ফুলওয়ালির সঙ্গে কবে বিয়ে হবে, আর কোথায় ফুলসজ্জা হবে, আর কি কি বাচ্চা পয়দা করবো, ওইগুলো ঠিক করার বাকি আছে হুজুর। ঠিক করার আগে তুই ওর কাছে ঠিক করে জেনে নে, তোর ভাবের ঘরে কেউ সিদ্ধি কাটছে না তুই অন্যের ভাবের ঘরে শীত কাটতে ঢুকে পড়েছিস। তার মানে যার সাথে তুমি বিয়ে করে হনিমুনের স্বপ্ন দেখছো সে ওই শক্তিমানের বাগদত্তা। শক্তিমানের বাগদত্তা? পাগল করে দিবে এই বউটা, দেখছি আমাদের সবাইকে একবারে পাগল করে দিবে। আর বলিস না, এই পার্টি অফিস থেকে ঘুরে আসার সময় দেখছি আমাদের বাগানে সব ফুল গাছগুলোকে ছিঁড়ে দিয়েছে। আর মালিককে জিজ্ঞাসা করতে সে বললো ওই ফুল গাছগুলো ছিঁড়েছে
আমাদের এই বৌমা। আমি ফুল ছিঁড়েছি? সর্বনাশ! বলি কত শখের দাদার বাগান, এত কাজের মাঝে এসে নিজের হাতে বাগান সাজায়। এখন যদি সে এসে দেখে তার শখের বাগানটা তছনছ হয়ে গেছে, তখন যে তার মাথায় আগুন জ্বলে উঠবে। আমি তোমাকে কেমন করে বোঝাই? ওই সব আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। তাহলে কে সব অকর্মণ্য করে বেড়াচ্ছে? তুমি কি বলতে চাও আমরা সব তোমার উপর দোষটা পাচ্ছি? হ্যাঁ ঠিক তাই। আমার মনে হয় তোমরা কি ফুল ছিঁড়েছো আর আমার নামে মিথ্যে করে বলছো, কিন্তু স্বয়ং ঈশ্বর জানেন আমি একটাও ফুল ছিঁড়িনি, একটাও ফুল ছিঁড়িনি। ফুল ছাড়া একটা অপরাধ প্রবণ মানসিকতার পরিচয় স্বর্ণালী। আর যে ফুল ছেড়ে তার যে কোনো অপরাধ করতে হাত কাঁপে না। ওগো তুমি বিশ্বাস করো, আমি তোমার বাগানে একটা ফুলও আমি ছিঁড়িনি, অথচ এরা বলছে আমি নাকি তোমার বাগানে সব ফুল ছিঁড়ে দিয়েছি। কে বলেছে? আমি তো এই মাত্র দেখে এলাম বাগানের সমস্ত ফুল অক্ষত আছে। মানে এই দাদাসরা বললো আমি নাকি তোমার বাগানে সব ফুল ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছি। কি মুশকিল! আমি আবার কখন বললাম? আমি 3 দিন হলো ওই বাগানের দিকে যাইনি। কি রে বোন সেটা? আমি বলেছি সব কথা? হ্যাঁ কই আমি এসব কিছু শুনিনি তো। শোনোনি? তুমি যে বললে টিয়া পাখিটাকে নাকি আমি ঘাড় মুটকে মেরে দিয়েছি, সেটাও কি তাহলে? কি আবল তাবল বলছো স্বর্ণালী? এই মাত্র আমি টিয়া পাখিকে ছোলা খাইয়ে এলাম। দাদাসরা বললো আমি নাকি ওই টিয়া পাখিটাকে ঘাড় মুটকে মেরে ফেলিয়ে দিয়েছি। বলে আচ্ছা তোমার কি মাথাটা খারাপ আছে বৌদি? বলে এইসব ফালতু কথা তোমায় আমি আবার কখন বললাম? তুমি বলনি? বলে এসব কথা আমি কেন বলবো? এইসব কথা আমার বলার মতো কথা হলো নাকি? পাখিটা বেঁচে আছে অথচ আমি বলেছি যে পাখিটাকে তুমি ঘাড় মুটকে মেরে ফেলেছো। খবরদার ঠাকুরজি, মিথ্যা কথা একদম মনে মনে বলবে না, বলে দিচ্ছি। শোন ছোট শোন, তোর বউ শুধু আমাকে মিথ্যাবাদী বলছে না, দাদা সোনাকে কিন্তু মিথ্যাবাদী বলেছে। দাদার সামনে দোষ চাপাচ্ছে। এটা একটা পাগলি মেয়ের কথায় তুই কেন রাগ করছিস? খবরদার দাদা, আমার স্ত্রী একটা বাজে বাজে কথা বলবে না। আমার স্ত্রী যাই হোক পাগল নয়। ও শুধু পাগল নয়, বদ্ধ পাগল। বলে পাগল নয় তো সেই দিন দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে হঠাৎ তোর বউ এইভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল কেন? আর সেদিনের কথাগুলোই ধর না। একবার বলছে যে স্বরূপ সান্যাল নাকি ওকে রেপ করেছে, আবার কিছুদিন বাদে বলছে স্বরূপ নয় অন্য কেউ রেপ করেছে। আর সত্যি কি ওকে কে রেপ করেছে সে কথাটা ওকে খুলে বলতে বল। দাদা বলো। বলি সহানুভূতি গুড়িয়ে তোর উপর দোষ চাপাচ্ছিল ছোটদা। নিজের নামে কলঙ্ক ছড়ায় না। আর সেদিনে সে সত্যটা জানতে গেলে কেঁচো খুঁড়তে কিন্তু কেউটা বেরিয়ে সেই বলো স্বর্ণালী, সেই দিন কে তোমার সঙ্গে ভাই বলেছিল? তোমার এই গুণধর দাদা। দেখতো মানুষের পৃথিবীটা থরথর করে কেঁপে উঠে গেছে রে। মাঝে কাছে সূর্যটা মুখ লাগাইছে রে, বাতাসটা থেমে যায়নি তো রে। তোরা তো জানিস আমি ব্রহ্মচারী যোগী মানুষ। আমি আজীবন ব্রহ্মচর্য পালন করেছি। আজ পর্যন্ত কোনো মা বোনের দিকে খারাপ চোখে তাকাইনি। আর তার নামে কিনা যার সাথে যা আমার রিভলভারটা নিয়ে আয়, আমি গুলি খেয়ে আত্মহত্যা করব, আমি সুসাইড করব। থাক দাদা, তোমাকে আর কিছু করতে হবে না, যা করার আমিই করব। কি করবি রে ছোটদা? ওই পাগলাটাকে পাগলা গারদেই রেখে আসবো। আমি পাগলা গারদে যাব না, আমি পাগলা গারদে যাব না। কারণ আমি জানি আমার দাদা লোভী নিষ্ঠুর হতে পারে কিন্তু চরিত্রহীন নয়। আয় বলছি সেটা, তুই ওর জিনিসপত্র বাসিয়ে রাখ, আমি গাড়ি আনতে চললাম। এসে কোন তোর বৌদি, তোমার সব জিনিসপত্র গুছিয়ে দিয়ে তোমাকে আমি নিজের হাতে সাজিয়ে দেব ওই পাগলা গারদে যাওয়ার জন্য। না না, আমি পাগলা গারদে যাব না, আমি আমার দাদাদের কাছে যাব। আমার দাদাদের
সুন্দরী, হ্যাঁ সেই দিনে সেই ঘটনাটা তোমাকে আমি বলতে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনোনি। তাই আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আজকে তোমার দাদাকে আমি গুলি করে পায়ে নয় সুন্দরী, তুমি যদি আজকে আবার একটা মিথ্যে নাটক করে কাঞ্চনকে বোঝাও ওই রেপ কেস আমি করিনি অন্য কেউ, তাহলে তোমাকে পাগলা গারদে নয় আমি আমার বুকের মাঝে রাখবো। মনে রাখিস আমি ভুজঙ্গ, আমি সাপ, আমি গোগ্র কৌটোর মতন ছবল্য মারি না, অজগরের মতো অস্ত গিলে খায়। তোমার নিজের স্বরূপটাকে চাপা দিতে তুমি দিনকে রাত করা শুধু তোমাকেই মানায়। দাদা হ্যাঁ দাদা দাদা ওকে পাগল সাজিয়ে পাগলা করে পাঠাতে চাই দাদা। এই শয়তানটা সেদিন আমার সম্মানহানি করেছিল আর তোমাকে খুন করার ভয় দেখিয়ে সেই দায় স্বরূপের ঘাড়ে চাপাতে চেয়েছিল দাদা। ওরে হতভাগী, এই কথাটা তুই আমাকে আগে বলিস না কেন? তাহলে ও একটা পাপ চাপা দিতে এতগুলো মহাপাপ করারও সুযোগ পেত না এই নরপশুটা। আমি ওর শাস্তি চাই দাদা, আমি ওর শাস্তি চাই। তুই নয় বলছি, তুই নয়, এই সভ্য সমাজের প্রত্যেকটা মানুষ ওর শাস্তি চায়। ওর জনতার আদালতে বিচার হবে। স্বজন তোষণ নিরীহ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কাজের কৈফিয়ত ওকে দিতেই হবে। বিশ্বকবির বাণী, বীরের রক্তস্রোত, মাতারে অশ্রুধারা, এই যত মূল্য সবাইকে হবে ধুলায় হারা। বিশ্বকে শান্তির তপস্যা এই নরপশুটাকে শাস্তি দিতে চল আমরা আদালতে যাই। তুমি এত সহজেই ভুজঙ্গনাগকে হারিয়ে কি বলতে চাইছেন আপনি? কালো রহমানকে এখানে পাঠিয়ে দে। রহমান আমার পরমাত্মীয় এসেছে, ওকে একটু খাতির করতে হবে। ওই রিপোর্টার বিপ্লব মুখার্জি আমার বিরুদ্ধে কলম ধরতে শুরু করেছে, কলম তোর বন্ধ করে দিয়েছি, এখন আবার মুখ খুলতে চাইছে। তাই ওর জিভটা কেটে ওর কথা বলাটা বন্ধ। এই কাজ করিস না শয়তান, তোর হাতগুলো পঙ্গু হয়ে যাবে, তোর মুখটা বোমা হয়ে যাবে। দাদা দাদা তুমি কথা বলো দাদা, তুমি একটিবার আমার নাম ধরে ডাকো দাদা। তোদের ঘরে দাঁড়া দিতে বুঝি অভিমান করেছিলাম বলে সেই যে সকাল থেকে ওই শয়তানটা দাদার জিভটা কেটে নিয়ে চিরদিনের মতো কথা বলার শক্তি বন্ধ করে দিল। বলো চলবে হবে সে কান্না কত কাল বলো চলবে
ভাঙার জন্য মন খারাপ করতেছ না? এসো আমি তোমার মনের ট্রিটমেন্ট করে দিই। খবরদার শয়তান! তুমি কি মানুষ? আমি যদি ঠাকুরজির মতো নিজের বোন হতাম তার কি পারতেন আমার সাথে এই নোংরা ব্যবহার করতে? সেটা না, ও আমার সৎ বোন, ওকে আমি নিজের বোন বলে ভাবি না। এসো সুন্দর, তুমি আমার কাছে এসো, এসো। এমন জায়গায় জানোয়ার লুকিয়ে থাকতে পারে তা আমি কোনোদিনই কল্পনা করতে পারিনি। জানো আমার ঠাকুরজি একটা শয়তান, ওর জন্য আমার সর্পের জীবন শেষ হয়ে গেছে, ওর জন্য আমার বাবা চিরদিনের মতো বাবা হয়ে গেছে। ও তোমারও ক্ষতি করতে পারে। যদি বাঁচতে চাও এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। ও চলে যাচ্ছে, সেটা ধর ওকে। তাতে কি হয়েছে দাদা শোনা? আমি তো রয়েছি। তুই এসব কথা তুই কি বলছিস? তুই? হ্যাঁ আমি তো তোমার নিজের মায়ের পেটের বোন নই, আমি তো তোমার সৎ বোন। আর সৎ বোন কি কখনো নিজের বোন হতে পারে? তুই আমাকে ভুল বুঝিস না সেটা। তুমি তোমার লালসার ক্ষুধা মেটাতে আমার উপর ঝাঁপিয়ে পড়ো, আর আজকের এই সভ্য সমাজকে আমি দেখিয়ে বলবো সৎ বোন সৎ দাদার সম্পর্কটা শুধুমাত্র খাদ্যর সম্পর্ক, শুধুমাত্র খাদ্য। ও আমাকে ভুল বুঝে চলে গেল। আস্তে আস্তে মনে হচ্ছে যেন চক্রান্তের জাল আমাকে একটু একটু করে গ্রাস করছে। না, ওই মাকড়সার জাল ছিঁড়ে আমাকে বেরোতেই হবে। সামনে ইলেকশন, তাই খুব ঠান্ডা মাথায় একটু একটু করে আমাকে এগোতে হবে। হ্যাঁ, আমি ভুজঙ্গ, আমি আমি দৌড়ে কৌটের মতন সামাল্য আমার জবানের মতো অস্ত্র মিলে জানিস সেলিম, বাবা বলেছে কি আগলি চাঁদনি রাতে তোর দিদি স্বপ্নের সাথে আমার শাদি করিয়ে দেবে। শুধু বাবা নয়, আমার শক্তিমান দাদাও বলেছে মহা ধুমধাম করে তোমাদের বিয়ে দেবে। আরে বলিস কি সেলিম, তুই শক্তিমান को চিনিস? কেন চিনব না? এ শক্তিমান এই এলাকার দেবতা আছে। এই এলাকার গরিব মানুষ আজ দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে, আর এখন কেউ বিনা চিকিৎসায় মারাও যায় না। তুই শক্তিমানের সাথে আমার थोड़ा मुलाकात করিয়ে দিবি সেলিম। দেবসের ভাই, ওই শক্তিমান একদিন শক্তিমান के साथ আমি जो दुश्मनी করেছিলাম, ওই देवता के साथ मुलाकात হলে আমি थोड़ा उसका पाँव छुए माफी भी मांग নেব। সে নিশ্চয়ই তোমাকে মাফ করে দেবে শের ভাই। সে যে তোমাকে নিজের ভাই মনে করে। अरे सलीम, ये तू क्या बोले? वो शक्तिमान मेरे को अपना भाई समझता है। হ্যাঁ শের ভাই, আর সেই জন্যই তো সে নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিও বলেছে, আর এলাকার সব মানুষকে পেট ভরে খাবে, পেট ভরে। আর ওই তোমাদের বিয়েতে পেট ভরে মাল খাবো, পেট ভরে মাল। এ কি স্বরূপ দা, তুমি এখনো মাল খাচ্ছ? মদ না খেলে আমাদের চলবে কি করে ভাই? আমরা যে এই সমাজের জঞ্জাল, আর এই জঞ্জালের মুখে দুর্গন্ধ না থাকলে আমাদের ইজ্জতটাই মাটি হয়ে যায় ভাই। स्वरूप भाई আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছে, ও दारू पीना आप बंद করে দিন। ए हमाके देखें स्वरूप भाई, हमाके देखें, हम इतना बड़ा शैतान होने भी इंसान बनने की कोशिश कर रहा है, लेकिन आप अपनी तो भद्दो रात पे छिलें स्वरूप भाई। तो भी पिछली जिंदगी थे आप वापस क्यों नहीं आया? কেমন করে পারবো ব্রাদার? ওই পেছনে ফেরার পথটা
আবার সে বন্ধ হয়ে গেছে। শরীফ ভাই, তাছাড়া তাছাড়া তুমি যে একটা পরশ পাথর গুড়িয়ে পেয়েছো, আর সেই পরশ পাথরের ছোঁয়ায় তোমার মতো লোহাও যাই সোনা হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি যে একটা পাথর বন্ধ, নিষ্কান একটা জড় বস্তু। পাথরের থেকে এই কিন্তু জীবনে জন্ম ধারায় নেমে আসে। স্বরূপদা, তুমি মদটা ছেড়ে দাও। কেমন কেমন করে ছাড়বো? মদ না খেলে আমি যাবার অতীতটাকে ভুলতে পারি না। মদের নেশায় আমি খুব পারিয়ে না রাখলে সে যে আমার বিবেকের গালে থাপ্পড় মারবে, থাপ্পড়। আর বারে বারে আমায় হাতছানি দিয়ে ডাকবে, ফিরে আয় স্বরূপদা। কিন্তু কিন্তু আমি ফিরতে চাইলেও কার কাছে ফিরবো, কোথায় ফিরবো? সমাজে, এই বিষাক্ত সমাজে আমি যে শুধু একা। स्वरूप बाबू, देख सलीम देख, एक प्यार मोहब्बत का तौकीफ देख। एक प्यार हमको भिखारी से बादशाह बना लो, और वही प्यार स्वरूप बाबू को बना लो भिखारी। और वो प्यार ही तेरा मौत के डेके न छे शेर खान। उस्ताद, जो हाथे हमें तुझे पाल पोस करे बड़ा करिए छी, वही हाथे हमें तुझे क्या हुआ? ये क्या होगा? ये बहुत गलती हो गया। ये रहमान उस्ताद का ये पहला बार लक्ष्य हो गया। ये बहुत गलती हो गया। ये बहुत गलती हो गया। सलीम, ये क्या हो गया सलीम? এরছে আমার মারছে অনেক ভালো ছিল রে সেলিম। না স্যার ভাই, না স্যার, তোমাকে যে বাঁচতে হবে। তোমাকে এর বদলা নিতে হবে। जरूर जरूर हम ही लेबो सलीम, तेरा मौत का बदला हम जरूर लेबे। पहले पे তোকে আমি হাসপাতালে নিয়ে যাব সেলিম। চল সেলিম, তোকে আমি আর সময় নেই স্যার ভাই, আর সময় নেই। তোমাকে তোমাকে তুমি আমার কথা দাও স্যার ভাই, তুমি আমার দিদিকে শাদি। ये क्या सलीम? तू तो साच क्यों बंद हो गया सलीम? कभी कि तू हवा की चिड़ी चले गेली सलीम। नहीं नहीं सलीम, ये नहीं हो सकता सलीम, ये नहीं हो सकता। रहमान उस्ताद, तू हमारा भाई किस लिए नहीं छे? दुनिया का कोई ताकत आज तुझे जिंदा नहीं रख सकता। कोई आईन, कोई अदालत, कोई कानून तुझे आज जिंदा नहीं रह सकेगा। ये धरती पर हम अल्लाह नबी कसम खाते मेरा भाई सलीम को खून से शपथ ली थी, मैं तुझे जिंदा नहीं छोड़ूंगा। तेरा खून से मेरा भाई को रंगा हुआ चाकू मैं साफ करूंगा। ये मेरा वादा, अल्लाह की कसम। भाग जा रहमान, तू जब तो दूर पारिस भाग जा। ओ शेर खान तेरा मौत बंदर तेरा पीछे भाग जा, तू जल्द भाग जा। और तू जितना दूर भागेगा ये शेर खान तेरा पीछा नहीं छोड़ेगा। रहमान शेर खान तेरा मौत बंदर पीछे छुड़े আসছে, তুই ভাগ যা। শের খানের হাত থেকে বাঁচিয়ে পারলেও এই শক্তিমানের হাত থেকে বাঁচতে পারবে না।
কি দোষ করেছিল ওই নিষ্পাপ ছেলেটা যাকে তুমি অকালে শেষ করে দিলে? বলো কেন? मेरा बहुत बड़ा भूल है शक्तिमान साहब। জীবনে তুমি অনেক পাপ করেছো, বহু মানুষের চোখে তুমি জল ঝরিয়েছো, তাই তো তোমার অভিশপ্ত জীবনের দৌড়টাকে আজ আমি এখানে থামিয়ে দিলাম। उसको उसको हम पर छੱਡ दो। फिर बेटा तू मुझे माफ कर दे बेटा, तू मुझे माफ कर दे। तू मुझे से पाल पोस करके इतना दिन से बड़ो करिया, लेकिन फिर ये दे हमारा अपना जान को, फिर ये दे उस्ताद हमारा 22 साल हमारा अंधकार जिंदगी से आलो जिंदगी तू फिर ये दे उस्ताद, फिर ये दे। মানুষ কোন করলে ও ঠিক করিয়েছে সাহেব, ও সির্ফ আপনার জিন্দগি নয় আপনার भी जिंदगी বদলা নিয়ে আমার জিন্দগির বদলা। हाँ साहब हाँ हाँ आपने আমাকে पहचानते পারছেন না साहब, लेकिन हमें আপনাকে पहचान लिया साहब। কে তুই? हमें रहमान उस्ताद है साहब है। हाँ इससे 22 साल पहले আমি भी আপনার বাড়িতে অ্যাটাক করেছিলাম, আপনার মেয়েকে খুন করে আমি আপনার ছোট বাচ্চাকে চোরাইয়ে নিয়ে এসেছিলাম। ও শেরখানি আপনার ছোট লড়কা সাহেব। আপনার সামনেই দাঁড়িয়ে আছে সাহেব, ওই আপনার ছোট লড়কা, ওই আপনার ছোট লড়কা সাহেব। तू मेरा बेटा ना चिंतेर, तू एक ईमानदार पुलिस ऑफिसर का छोटा लड़का, सत्यवान राय छोटा बेटा। क्या बोला তোকে আমার কত আপন লাগে রে। শুধু ছোট খোকাকেই তোমার আপন বলে মনে হয়েছে, আমাকে বুঝি কখনো তোমার আপন বলে মনে হয়নি। আমি তো তোমার বড় খোকা বাবা। বড় খোকা? বাবা হ্যাঁ, সেদিনের সেই অভিশপ্ত দিনটার কথা আমি হোস্টেলে বসে শুনেছিলাম, তাই তো প্রতিশোধের নেশায় আমি হোস্টেল থেকে পালিয়ে এসেছিলাম। তারপর বহু পথ পেরিয়ে শক্তির মোকাবেলার শক্তি সঞ্চয় করে আজ শক্তিমান হয়ে আজ সেই দিনটার পহর গুনছি। আমার বাবা मतलब तू अपना भाई আছে? হ্যাঁ রে ভাই, আমি তো তোর আপন দাদা। দেরি তো হলো, আমি আই ভীষণ খুশি, আমি আমার দুই খোকাকে ফিরে পেয়েছি। আয় বাবা আয়, এই তোরা আমার এই শূন্য বুকটা ভরিয়ে দে খোকা। শক্তিমান
হচ্ছে স্বরূপ ভুজঙ্গনা গুন্ডা লাগিয়ে ঝিমলিকে তুলে নিয়ে গেছে। শয়তান শয়তান ভুজঙ্গনাগ, তোমার বাপের চোরগলায় পণ্য হয়েছে আমার মায়ের গুণের বদলা নিতে আমরা তোমার মহাকাল হয়ে আসছে। আমাকে ছেড়ে জানো তুই হচ্ছিস শক্তিমানের আসল শক্তি, তাই তোকে শেষ করে আমি শক্তিমানের সমস্ত শক্তিটাকে শেষ করতে চাই। তুই পারবি না রে শয়তান, তার আগে শক্তিমান তোকে কেটে একবারে টুকরো টুকরো করে দেবে। এইটা ভুজঙ্গনাগের গোপন আস্তানা। এই গোপন আস্তানায় শক্তিমান তো দূরের কথা, একটা কাক পক্ষীও প্রবেশ করতে পারবে না। মানে সব আমি তো ওপরে কৌটোর মতন চাপলে পারি না, অজগরের মতো তাই আজ আমি তোকে সেদিন আমাকে খুব কাছেছিলিস না, আমার 5 কোটি টাকার নগদে হিরে দেওয়ার নাম করে নিয়ে চলে গেছি। আমি রেডি হয়ে আসছি, তৈরি থাক, ঠিক আছে? যেমন করে হোক আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু কিভাবে পালাবো? বলি কেউ কি নেই যে আমার এই অসহায় অবস্থার কথা আমার এই শক্তিমানের কানে পৌঁছে দিতে পারে? বলি কেউ কি নেই? শক্তিমানের কাছে তোমার বার্তা পৌঁছতে না পারলেও আমি তোমার ব্রতী হয়ে এসেছি দিদি। কে তুমি? সৎ বোন। হ্যাঁ, ওই অমানুষের সাথে থেকে আমি অনেক পাপ করেছি দিদি, তাই তো আজ আমি সেই পাপে প্রায়শ্চিত্ত করতে এসেছি। প্রায়শ্চিত্ত? হ্যাঁ দিদি, হ্যাঁ। তুমি না এই কালো কাপড়টা দিয়ে নিজেকে ঢেকে এখান থেকে পালিয়ে যাও, কিন্তু ওই শয়তানটা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? কি আর ক্ষতি করবে দিদি, বরঞ্চ আমাকে মেরে ফেলবে। আমার চেয়ে আজকে তোমার বেঁচে থাকাটা বড় জরুরি দিদি, তাই বলছি এই কাপড়টা ঢেকে তুমি এখান থেকে পালিয়ে যাও। তবে তাই হোক বোন, তাই হোক। ঈশ্বরের কাছে আমি কামনা করি তিনি যেন তোমাকে রক্ষা করেন বোন। তোমাকে যে ফিরতেই হবে দিদি, ফিরতেই হবে। তোমার জন্য যে শক্তিমান পথ চেয়ে বসে আছে, কিন্তু আমার চেয়ে আর কেউ নেই দিদি, আমি শুধু একা একা একা। আমি তো আছি নাগে, আজ আজ সারা রাত আমি তোমার সঙ্গে থাকবো সুন্দরী। হ্যাঁ, কি হলো এরকম কলা বউ সেজে দাঁড়িয়েছে কেন সুন্দরী? হ্যাঁ, লজ্জা করছে? আচ্ছা সুন্দরী, আমি তোমার কাছেই যাচ্ছি, আমার সমস্ত পৌরস দিয়ে তোমাকে আমি আজ বিশাল আনন্দ দেব। তার আগে তোকে আমি শেষ করব। নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। ছোটদা, ছোটদা, ঠিকই হয়েছে রে ছোটদা, ঠিকই হয়েছে। এই শয়তানের পাপের ভাগীদার হয়ে বেঁচে থাকছে উপযুক্ত সাজা আমি পেয়েছি রে ছোটদা, কিন্তু ওই জানোয়ারটাকে তুই ছাড়িস না। এই জানোয়ারটা তোর শত্রু আর এই সমাজের চরম
শোনো, তুমি যদি না আমার দাদা হতে আমি তোমাকে গুলি করে মারতাম। কি দেখ, আমাকে গুলি চালাস না প্লিজ, আমাকে বাঁচতে দে কাঞ্চন, আমাকে বাঁচতে দে। এই এই কালু, এই রহমান, আমি ভুজঙ্গ, মানে সব গৌর কৌটার মতন সামান্য পারি না, অজগরের মতো হস্ত গিলে তার আগে তোমার মতো অজগরের মুখটা চিরে ফাড়াফাড় করে দেবো ভুজঙ্গনা। আমি তেল তেল করে মারতে চেয়েছিলাম, কিন্তু তুমি এত শীঘ্রই সেই মৃত্যুটাকে কাছে ডেকে নেবে তো আমি ভাবতে পারিনি। আইন কিসের আইন কাঞ্চন? যে আইন একজন পতিব্রত স্ত্রীর সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ হয়, যে আইনের সম্মান রাখতে গিয়ে আদর্শ সত্যবান রায়কে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হয়, সেই আইনের উপর আমার কোনো ভরসা নেই। আর তা যদি থাকতো তাহলে অনেক আগে এই ক্রিমিনালটার কোমরে দড়ি পরিয়ে ওকে টানতে টানতে নিয়ে গিয়ে ওই লোকাবে ভরে দিতাম। ভাই, আমাকে বাঁচতে দে, আমি পালাবো, আমি দেখবে দেখবে আমি কে, তবে তবে এই দেখো হ্যাঁ, আমি ইন্সপেক্টর বিবেক রায়। এতদিন হিজড়ে অফিসার সেজে এই শয়তানটার সাথে মিলেমিশে এর সমস্ত প্ল্যান প্রোগ্রাম গুলো জেনে নিতাম, তারপর শক্তিমান হয়ে ওর উপর আমি আঘাত আনতাম। আর আজ আনবো এর উপর শেষ আঘাত। আমাকে বাঁচতে দাও, আমি এই রাস্তায় পালাবো। তোর মতো পাপী কে हम खत्म করে দেবে। মারিস না আমাকে। ছেড়ে দে আমাকে। আমার জীবন থেকে আমাদের মাকে তুই চিনিয়ে নিয়েছিস, ফিরিয়ে দে ভুজঙ্গনা। আমার 22টা বছর ফিরিয়ে দে, আমাকে ফিরিয়ে দে, মাকে ফিরিয়ে দে। তাই তো আমার মায়ের খুনের বদলা নিতে এই সমাজের এই বিষাক্ত নাগকে আমি নিজের হাতে শাস্তি দিলাম। করো কাঞ্চন। শক্তিমান, 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 এ কি তোমার হাতে হ্যান্ডকাপ কেন শক্তিমান? আমি যে আইন নিজের হাতে তুলে নিয়েছি ঝিমলি, তাই তো আমি আইনের সাজা নিতে চলেছি। তাহলে আমার কি হবে শক্তিমান? আমি যে তোমার প্রতিকার পহর গুনে রয়েছি, আর সেই প্রতিকার অবসান কি হবে না শক্তিমান? জানি না ঝিমলি, জানি না। তবে আইন যদি আমাকে কারাবাসের সাজা দেয় তাহলে আমি তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসব, আর যদি আমাকে ফাঁসির সাজা দেয় তাহলে মৃত্যুর ওপরে আমি তোমার জন্য অপেক্ষা করবো ঝিমলি। ওগো বাবু মশাইরা, দানবকে শাস্তি দিয়ে দেবতা কেন সাজা পাবে? এই তোমাদের কেমন বিচার? এই সমাজ যদি পাপীর বিনাশকারীকে শাস্তি দেয় তাহলে কেমন সভ্য সমাজ? তোমাদের কাছে আমি চির বিদায় চাইতে